বাংলাদেশকে 4 প্রদেশে ভাগ করা সহ বেশ কিছু সুপারিশ সংস্কার কমিশনের দলিল হিসেবে পৃথিবীর অমূল্য সম্পদ বললেন প্রধান উপদেষ্টা। অবশেষে নতুন দল গঠনের ঘোষণা দিল বৈষম্য বিরোধীরা। সারা দেশে জনমত জরিপের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি সহ সবাইকে খালাস। অ্যানেক্স ভবনে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা এবং দাবি আর আন্দোলনের নগর ঢাকার আরেক নাম ভোগান্তি। বিকল্প চিন্তা করার তাগিদ। অর্থনীতির জন্য বিরাট ক্ষতি বলছেন অর্থনীতিবিদরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত, বিচার বিভাগকে স্বাধীন করা সহ বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে সংস্কার কমিশন। এসব সুপারিশ হাতে পেয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, শুধু বাঙালি জাতিরই নয়, এটি পৃথিবীর অমূল্য সম্পদ। প্রস্তাবনা জমা দিয়ে সুপারিশের সপক্ষে যুক্তি তুলে ধরেন জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে আলাদাভাবে প্রতিবেদন জমা দেয় জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। 4 বিভাগকে 4টি প্রদেশে রূপান্তর সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রস্তাবনায় 25 মন্ত্রণালয় ও 44 অধিদপ্তর করার সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি, সরকার এটা বিবেচনা করে যদি আমরা মনে করি যে আমাদের লোক সংখ্যার কারণে এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এটা নট ভেরি এফেক্টিভ। পাবলিক সার্ভিস ভেঙে 3টি কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে বলে জানান তিনি। স্বল্প এবং দীর্ঘমেয়াদী এগুলো করা সম্ভব। একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে 352 পৃষ্ঠার সুপারিশমালা জমা দেয় বিচার বিভাগ সংস্কার কমিশন। আদালত বিকেন্দ্রীকরণ সহ জেলা আদালত উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কমিশনের প্রতিনিধি এমদাদুল হক। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকর হবে, তার সেবাটা দিতে পারে। ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। বিচার বিভাগকে স্বাধীন করতে অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশও করে কমিশন। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস অথবা কোর্ট যে সিদ্ধান্ত দিবে বিচার। এসব সংস্কার প্রস্তাবনার দলিলকে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, এসব সংস্কার সুপারিশ বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে। এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়, যে এটা জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে। এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কদ্দূর গেলাম। আজকের যে এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসেবে, এটা পৃথিবীর সম্পদ হিসেবে, জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই কাজটুকু করে দেওয়ার জন্য। আপনারা ইতিহাসে স্থান করে নিলেন। এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ইংরেজি অনুবাদ সংকলন করার পরামর্শও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটার ইংরেজি অনুবাদ হয়ে যাওয়া, কারণ বিশ্বের দরবারে যেতে গেলে সে বিশ্বের ভাষায় আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে, যেহেতু আপনারা এত কষ্ট করেছেন এগুলো একত্র করার জন্য। পরে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর। এতে তারা সংস্কার প্রস্তাবনার নানান দিক সহ কথা বলেন জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়েও। কনসেনসাসে যেটা রিচ হবে সেটাই সবাই সাইন করবেন, পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অবশেষে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে বৈষম্য বিরোধীরা। এ নিয়ে সারা দেশে জনমত জরিপ শুরু করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নতুন এই কর্মসূচির অংশ হিসেবে নতুন দলের কাছে মানুষের প্রত্যাশা কী এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে জনমত নেওয়া হবে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন।
জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পতনের ঠিক 6 মাস পর নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এলো। বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। নতুন রাজনৈতিক দল গঠনকে সামনে রেখে তারা সারা দেশে জনমত জরিপ পরিচালনা করবেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, নতুন দলের কাছে মানুষের প্রত্যাশা জানতে অফলাইনে 1 লাখের বেশি মানুষের কাছে মতামত চাওয়া হবে। 1 লক্ষ মানুষের কাছে যাব, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন। তাদের থেকে মতামত অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে কোনো মার্জিনালাইজড কোনো দল না হয়, কোনো এলিট ক্লাসের দল না হয়, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও তাদের কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হওয়ায় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে ব্যর্থ হয়েছে। আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো, আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এদিকে শেখ হাসিনার ভার্চুয়াল মিটিং সম্পর্কে জানতে চাইলে হাসনাত আরো জানান, হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ। ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, 5 আগস্টের পূর্বে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ চলছে। বিদেশে পলাতক আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তরা থানা এরকম 2-1টা তো ঘটনা ঘটবে, যে ঘটবে না তা না, বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা। যদি আমরা অ্যাকশন না নেই সে সময় আমাদের বলতে পারে, যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায় কিনা। 3 দশক আগে পাবনায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামিসহ 47 নেতাকর্মীকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এদিকে রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ের সময় বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। গুরুতর আহত এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ের পর হাইকোর্ট প্রাঙ্গণে পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এলোপাতারি হামলায় মারাত্মক আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। আহত জাবেদকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। প্রতিবাদে আইনজীবীদের সংবাদ সম্মেলন বর্জন করেন গণমাধ্যম কর্মীরা। বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে, খুব প্রচন্ড রকম মাথায় এই ছোট গলা শুকায় আসতেছে। একটা রিপোর্টারকে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, প্রতিবাদ জানানো। এর আগে 1994 সালে ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি সহ বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত বিএনপির 47 নেতাকর্মীকে খালাসের আদেশ দেন উচ্চ আদালত। আসামিরা ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মী। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের মামলার তদন্তে তল্লাশি, মালামাল জব্দ ও নথিপত্র যাচাই করতে পারবে বলে আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। 1973 সালের আইন, যেটি 2009 সালে অ্যামেন্ড করা হয়েছিল, সেই আইনে তদন্তকারী কর্মকর্তাকে এর এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছিল, সে যে কোনো জায়গায় যে কোনো বিষয় তদন্ত করতে পারেন। কিন্তু 2024 সালের অ্যামেন্ডমেন্টে এই তদন্ত, এই সার্চ এবং সিজের ব্যাপারে আদালতের পারমিশনের একটি শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে তদন্তকারী কর্মকর্তার ট্রাইব্যুনালের অনুমতি নেওয়া লাগছে। এছাড়া জুলাই আগস্ট গণহত্যা মামলায় একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ABM ফজলে করিম চৌধুরী, উনার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। আগামী 16/2
2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের নামে ষড়যন্ত্র হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের প্রতি নজর রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সোনাগাজীতে আয়োজিত সমাবেশে তিনি এ নির্দেশ দেন। মানুষের ত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যেসব হত্যাকাণ্ড হয়েছে অবশ্যই সেগুলোর বিচার করতে হবে বলেও জানান তারেক রহমান। সংস্কার করে এই বিষয়টিকে যদি নির্ধারিত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে, যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম পেতে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। সরকার পরিবর্তনের পর আন্দোলনের শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। নিত্য নতুন দাবি নিয়ে প্রতিদিনই রাস্তায় নামছে বিভিন্ন সংগঠন। অবরোধের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। যৌক্তিক দাবি আদায়ে বিকল্প উপায় খোঁজার দাবি জানিয়েছেন তারা। আর অর্থনীতিবিদরা বলছেন, হুটহাট আন্দোলন সরকারকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। উষা ফেরদৌসের প্রতিবেদন। ঢাকার রাস্তায় ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বহু গুণ বেশি। এমন চিত্র নতুন নয়। ফলে স্বাভাবিক অবস্থাতেই এক একটি সিগন্যালে গাড়ি আটকে থাকছে দীর্ঘ সময়। আর আন্দোলনের নামে কোনো রাস্তা বন্ধ হলে তো কথাই নেই। তখন বসে বসে কান্না পাওয়া কিংবা চুল ছিঁড়তে ইচ্ছে করার মতো অনুভূতি হয় নগরবাসীর। সময়, অর্থ এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই ক্ষতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 180 দিনে 150-র বেশি আন্দোলন হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে। প্রতিদিনই এই তালিকা দীর্ঘ হচ্ছে। নাগরিকদের প্রশ্ন, সব দাবি কি যৌক্তিক? কতগুলো দাবি বাস্তবায়নযোগ্য? স্বৈরাচার পতনের পরে এই সরকারটা পাইছে, সবার উচিত এই গভর্নমেন্টকে সাহায্য করা। আমার আপনার প্রতিটা জনগণের উচিত, কিন্তু তা না করে আমরা প্রতিদিনই একটা না একটা আন্দোলন আসলে এটা আমাদের দেশের মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াইছে। আসলে রাস্তায় নামলেই দুর্ভোগ। এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে তা নিয়ে জনমনে উৎকণ্ঠা। সব দিক দিয়ে দুর্ভোগ, যাত্রীর দুর্ভোগ, আমাদের দুর্ভোগ। ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, এটার কোনো দেখার মতন কোনো লোক নাই। আন্দোলনের জন্য আসলে একটা নির্দিষ্ট জায়গা যদি করে দেয় গভর্নমেন্ট। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। এতে ভোগান্তির পাশাপাশি যুক্ত হয় নিরাপত্তাহীনতার শঙ্কা। প্রতিদিনই যদি এইভাবে রাস্তা সড়ক অবরোধ হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথমত সেটা হচ্ছে জনজীবন অস্বস্তি নেমে আসে, এবং সেটা হচ্ছে যে মানুষের যে লাইভলিহুড এবং চলাফেরা থেকে শুরু করে সবকিছুর ভিতর এবং সরকারের প্রতি এক ধরনের শঙ্কা তৈরি হয়। রাজধানীর স্বাভাবিক গতি থমকে গেলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় বলে জানান এই অর্থনীতিবিদ। শ্রমের অপচয় মানেই কিন্তু হচ্ছে যে আমার জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া। সেই হারিয়ে যাওয়াগুলা যদি সমষ্টিগত বা যোগ করেন, তাহলে কিন্তু সেটার কনসিকুয়েন্স অনেক বেশি। একটা দেশে যদি এই পরিমাণ আন্দোলন হয়, কর্মক্ষেত্র ব্যাহত হয়, তাহলে সেই জায়গায় কিন্তু মূল্যস্ফীতি ভবিষ্যতে কমবে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, বরং মূল্যস্ফীতি আরো উস্কে যাবে। নগর জীবনযাত্রা আরো জটিল হওয়ার আগেই আন্দোলন আর দাবি দেওয়ার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ রাজধানীবাসীর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েছে ছাত্র জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে ছাত্র জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে পড়েছে। সেখানে ভাঙচুর চালাতে শুরু করে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করে, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। রাত 8টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি 32 এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা।
দর্শক, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন। জানবো সেখানকার সবশেষ খবর। মামুন, ধানমন্ডি ৩২ নম্বরের ভবনটি ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে, সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? সন্ধ্যা রাত ৮টা নাগাদ কিন্তু আসলে এখানে ছাত্র জনতা বাড়ির গেটটি ভেঙে ঢুকে, অর্থাৎ ৩২ নম্বরের গেটটি ভেঙে তারা ভিতরে ঢুকে এবং ভিতরে ঢুকে কিন্তু আসলে তারা তাদের যেই ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলা এখনও চলমান রয়েছে এবং এক পাশে রয়েছে এক পাশে চলছে ধ্বংসলীলা এবং অন্য পাশে কিন্তু আসলে চলছে এই পুরো মুহূর্তটাকে ক্যাপচার করে রেখেছেন এবং সেটি কিন্তু আসলে প্রজেক্টরে দেখাচ্ছেন এবং কিছু প্রত্যক্ষদর্শীদের কাছে আমরা জানার চেষ্টা করবো যে আসলে এখানে আপনারা যখন আসলেন কি দেখলেন আপনারা? আমরা দেখলাম হাজার হাজার ছাত্র জনতা তাদের 17 বছরের পুঞ্জীবিত ক্ষোভে বঙ্গবন্ধুর এই 32 নম্বরে বাড়ি ভাঙতেছে। এখানে হাজার হাজার লোক, সেখানে গুম খুন হয়েছে, যার জন্য ভারতে এই প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দিবে না বাংলার জনগণ, তারই ক্ষোভ এখানে প্রকাশ পেয়েছে। আপনারা জানেন এই জুলাই এবং আগস্টে শেখ হাসিনার খুনিরা যেভাবে ছাত্র জনতাকে গুলি করে তাদেরকে মেরেছে, বাংলার জনগণ, জাগ্রত জনতা, দেশপ্রেমিক জনতা তাদের ক্ষোভের বহির্বৃত্তি প্রকাশ করে আজকে 32 নম্বরে এসেছে। আর 1971 সাল এবং তার পরবর্তীতে ভারত কোনোদিন চাচ্ছে না বাংলাদেশকে শান্তিতে থাকার জন্য এবং সেই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত আশ্রয় নিয়েছে। ভারত সরকার কেন এই খুনিকে আশ্রয় দিল আমাদের প্রশ্ন। আমরা বাংলার জনগণ ধিক্কার জানাই ভারতকে, তুমি কেন খুনিকে প্রশ্রয় দিলে? আমরা আন্তর্জাতিক আদালতে বহির্বিশ্বের কাছে বিচার চাই। কেন হাজার হাজার ছাত্র জনতাকে শেখ হাসিনা রাজপথে গুলি করে মারলো? এখনো রক্তের দাগ শুকায় নেই। সে আজকে আবার বক্তব্য দিবে, ভাষণ দিবে। আমরা খুবই আজকে 32 নম্বরে এসেছি। এই 32 নম্বর ভেঙে আমরা টয়লেট করব ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। তারা এর আগে 32 নম্বরে এসেছে, তাদেরকে ধরে ছাত্র জনতা লোহের দোলাই দিয়েছে। তো যেমনটি বলছিলাম যে আসলে এখানে ধানমন্ডি পরিস্থিতি যদি বলতে চাই তাহলে কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। টিকিট কাউন্টার পদ্ধতিতে আব্দুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে 21টি কোম্পানির বাস চলাচল কার্যক্রম শুরু হচ্ছে কাল। উত্তরার আজমপুরে বিডিআর মার্কেটের সামনে এর উদ্বোধন করা হবে। প্রথম দিকে পথে নামবে 50টি বাস। এ সেবা চালু হলে ঢাকা শহরে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন চালকরা। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। টিকিট এবং নির্দিষ্ট কাউন্টার ছাড়া কেউ এতে সওয়ার হতে পারবে না। রাত পোহাতেই পথে নামবে অর্ধশত বাস, চলছে তারই প্রস্তুতি। পুরনো গাড়িকে রং করা নিয়ে প্রশ্ন করা হলে বাস মালিক জানান ২-৩ বছর ব্যবহার করা গাড়িকে এ বহরে যুক্ত করা হচ্ছে। এটা নতুন গাড়ি, আসলে তো গাড়ি কোনো বাদ হয় না, এগুলার সংস্কার করলে গাড়ি নতুনের মতনই হয়। এটার নতুন আঙ্গিনে আমরা সাজাইছি এটা, এবং প্রত্যেকটা মডেল 20-21, যেটা কোনো পারমিট গত আমলে এটা প্রায় 7 থেকে 8 বছর কোনো পারমিট দেওয়া হয় নাই, যার কারণে এগুলোর পারমিটও করা হয় নাই অনেক গাড়ির। কালার করছে, চেঞ্জ করতেছে, এর জন্য একটু দেরি হইতেছে। কালকের পর মানে কিছুটা বের হবে, তারপর থেকে মানে রানিং হয়ে যাবে। নতুন সেবার ফলে রাজধানী সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছেন তারা। জ্যামজট নিরসনের জন্য আমাদের কাউন্টার সার্ভিস চালু করছি, যার কারণে আমাদের রং নীলাও চেঞ্জ করছে। সরকারের সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত। মেইনটেনেন্স খরচের যে হিসাব আছে তাতে আমাদের সামনে ভাড়া বাড়ানোর দাবি আছে। যাত্রী বা ছাত্র আছেন, তারা হয়তো সাময়িক একটু অসুবিধার সম্মুখীন হবেন, কিন্তু একটা কষ্টের পর একটা সুফল পাওয়া যায়। তো আমি তাদের বলবো সবাইকে যে টিকিট নিয়ে যেন তারা গাড়িতে ওঠেন। হয়তো তারা গাড়িতে মানে সাময়িক কিছুদিন হওয়ার পর তারা অভ্যস্ত হয়ে যাবেন। শুরুতে বিভিন্ন কোম্পানির 50টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে এ সংখ্যা ছাড়িয়ে যাবে 2600। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়।
জমে উঠেছে অমর একুশে বইমেলা। পঞ্চম দিন সর্বস্তরের বই প্রেমীদের পদভারে মুখর মেলা প্রাঙ্গণ। কবিতা উপন্যাসের পাশাপাশি মেলায় জনপ্রিয়তা পাচ্ছে অনুবাদ সাহিত্য, পাশাপাশি আত্ম উন্নয়নমূলক বইয়ের চাহিদাও বেড়েছে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। সোহরাওয়ার্দী মাঠের এই অংশের চিত্র দেখে বলা যায় পরিপূর্ণভাবে জমে উঠেছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। দেখে মনে হতে পারে দিনটি ছুটির, কিন্তু তা নয়। বই ও বিনোদনের টানে পরিবারের সদস্যদের নিয়ে বইমেলায় ছুটে আসছেন মানুষ। স্টলে স্টলে কেউ বই নিয়ে মগ্ন, কেউ বা ছবি তোলায় ব্যস্ত। প্রতিদিনই বই প্রকাশ পাচ্ছে নতুন নতুন, তবে এবার অনুবাদ সাহিত্যের কদর পাঠকদের মাঝে বেশি, পাশাপাশি শিশু সাহিত্য আর ইতিহাস নির্ভর উপন্যাস। ইংরেজি যদি অরিজিনাল বইটা আনি, সেই বইটারও কিন্তু প্রচুর দাম পড়ে এবং সেটাও সবার জন্য কিন্তু ইংরেজি বই পড়ে বোঝাটা কষ্টসাধ্য এবং অসম্ভবও বলা যায়। শুধু বাংলাদেশে বসে বাংলাদেশের কথা চিন্তা করলে হবে না। আপনাকে বাংলাদেশের সাথে আমেরিকায় কি হচ্ছে, রাশিয়ায় কি হচ্ছে, অস্ট্রেলিয়ায় কি হচ্ছে, মালয়েশিয়ায় কি হচ্ছে, সৌদি আরবে কি হচ্ছে, সেগুলো আপনাকে জানতে। সংক্ষিপ্ত আকারে ফ্যাসিস্ট হাসিনার 2009 থেকে 24 পর্যন্ত তার শাসনামলটা তুলে ধরেছি। মানবিকতার দিকটা এবং মনুষ্যত্ব এবং তার সৎ চরিত্রকে জীবনে ধারণ করতে পারে, এই শিশুদের উদ্দেশ্যে আমি এই বইটি নিবেদন করেছি। পাঠকরা বলছেন গত বছরের তুলনায় আয়োজন বেশ সমৃদ্ধ, তবে নতুন বই এখনো তেমন আসেনি। জুলাই বিপ্লব নিয়ে লেখা নজরে এসেছে অনেক স্টলে। যে বইগুলো আগে সরকারের কারণে প্রকাশিত হয় না, ওগুলো এই বছরের বইগুলো বেশি প্রকাশিত হইতেছে। মেজর ডালিমের যে বইগুলো আছে এগুলো অনেকগুলোই দেখা যাইতেছে। বিকালবেলা হচ্ছে অনেকের অফিস থাকে বা কোনো কাজকর্মে ব্যস্ত থাকে, যার কারণে সন্ধ্যাবেলা আসে, অনেক মানুষ থাকে, মজা হয় অনেক বেশি। অনেক বই কিনবো, অনেক মজা মজা বই কিনবো, বাড়িতে যে পড়বো। নতুন নতুন অনেক বই আসছে, প্লাস হচ্ছে আগের বইগুলো আসছে। সো সব মিলিয়ে ওভারঅল বলতেছি যে এই দুটোটাই ভালো লাগে আর কি। এবার হচ্ছে প্যাভিলিয়নগুলো অনেক সুন্দর হয়েছে, একটু ফাঁকা ফাঁকা হয়েছে, কনজেস্টেড কম হয়েছে। ছুটির দিন ছাড়া পুরো সপ্তাহ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে বইমেলা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। লাক্সফো ইলেকট্রনিক্স নতুন 3টি এসি ডিসি রিচার্জেবল ফ্যানের মোড়ক উন্মোচন করেছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আমান আবরার, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ সহ অন্য কর্মকর্তারা। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে 16 ইঞ্চি ডুয়েল ব্যাটারি ফ্যান, 14 ইঞ্চি এলইডি লাইট ও মোবাইল চার্জিং সুবিধা সহ ফ্যান এবং দেশের প্রথম ডিজিটাল ডিসপ্লে ফ্যান। পণ্যগুলো দেশজুড়ে অনুমোদিত ডিলার ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজা উপত্যকার মালিকানা নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার ঘোষণায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী দুই সংগঠন হামাস ও পিএলও ছাড়াও সৌদি আরব, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্ক ট্রাম্পের ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারে ট্রাম্পের নিখুঁত পরিকল্পনা এটি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।